ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রকাশ করছি না, আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। বাংলাদেশের রাজনীতির ময়দানে আজ এমন এক ঘটনা ঘটেছে যা অনেক পুরনো রাজনৈতিক ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, ন্যারেটিভ কন্ট্রোলস পাওয়ার, বা জনমত যার হাতে ক্ষমতার দিকেও তার ঝোঁক বেশি। দীর্ঘদিন ধরে একটি প্রচার চালানো হচ্ছিল, ধর্মভিত্তিক দল ক্ষমতায় এলে নাকি নারীদের স্বাধীনতা সংকুচিত হবে, দেশ পিছিয়ে যাবে। ভয় দেখানোর এই কৌশলকে সমাজবিজ্ঞানে বলা হয় পলিটিক্স অফ ফিয়ার, অর্থাৎ জনগণকে আতঙ্কিত করে রাজনৈতিক সমর্থন আদায় করা। কিন্তু 4 ফেব্রুয়ারি বনানীর একটি আন্তর্জাতিক মানের হোটেলে ঘোষিত একটি নির্বাচনী ইশতিহার সেই ভয়ভিত্তিক ন্যারেটিভকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। ইশতিহার নাকি মাস্টার প্ল্যান? এটি কোনো প্রচলিত রাজনৈতিক প্রতিশ্রুতির তালিকা নয় বলে দাবি করা হয়েছে। প্রায় 200 বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে এই পরিকল্পনা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় এভিডেন্স বেসড পলিসি, অর্থাৎ তথ্য ও গবেষণা ভিত্তিক নীতি। সবচেয়ে বেশি আলোচিত যে প্রস্তাবটি, মেয়েদের এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। এ সিদ্ধান্তের সামাজিক প্রভাব কি? সমাজবিজ্ঞানীরা বলেন, এডুকেটিং আ গার্ল মিন্স এডুকেটিং আ জেনারেশন, অর্থাৎ একজন মেয়েকে শিক্ষিত করা মানে একটি প্রজন্মকে শিক্ষিত করা। ফ্রি শিক্ষা শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি সোশ্যাল মোবিলিটি, অর্থাৎ সামাজিক স্তর পরিবর্তনের সুযোগ তৈরি করে। গ্রামের দরিদ্র পরিবার যেখানে মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার চাপ অনুভব করে, সেখানে শিক্ষার ব্যয় কমে গেলে সিদ্ধান্ত বদলাতে পারে। নারী ইস্যুতে নতুন ন্যারেটিভ? ইশতিহারে বলা হয়েছে, নারীদের নিরাপদ কর্মপরিবেশ, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, মর্যাদাপূর্ণ সামাজিক অবস্থান। রাজনীতিতে এটিকে বলা হয় জেন্ডার ইনক্লুশন, অর্থাৎ লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তি, যেখানে উন্নয়নের কেন্দ্রেই নারীদের রাখা হয়। এর ফলে প্রশ্ন উঠছে, নারী বিদ্বেষের যে অভিযোগ এতদিন শোনা যাচ্ছিল, সেটি কি রাজনৈতিক প্রচারণা ছিল নাকি বাস্তবতার সাথে তার দূরত্ব ছিল? আন্তর্জাতিক বার্তা? ইশতিহার ঘোষণার অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিকদের উপস্থিতি অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত। রাজনৈতিক ভাষায় একে বলা হয় সিগন্যাল টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, অর্থাৎ আন্তর্জাতিক মহলের কাছে বার্তা দেওয়া, আমরা বৈশ্বিক মানদণ্ডে রাজনীতি করতে প্রস্তুত। সার্বভৌমত্ব বনাম কূটনীতি। ইশতিহারের আরেকটি বড় বার্তা জাতীয় স্বার্থে আপোষ নয়। রাষ্ট্রবিজ্ঞানে এটি পরিচিত স্ট্র্যাটেজিক অটোনমি নামে, অর্থাৎ বড় শক্তির প্রভাবের বাইরে থেকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়া। তরুণদের জন্য কি? চাকরির আবেদনে ফি বাতিলের মতো প্রস্তাবকে বিশ্লেষকরা বলছেন ব্যারিয়ার রিডাকশন পলিসি, অর্থাৎ প্রবেশের বাধা কমানোর নীতি। এতে মেধাভিত্তিক প্রতিযোগিতা বাড়তে পারে এবং অর্থনৈতিক বৈষম্য কিছুটা কমতে পারে। এবার আসি রাজনীতির অন্য প্রান্তে। রাজনীতিতে আরেকটি কথা প্রচলিত, লিডারশিপ রিকোয়ার্স সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, অর্থাৎ নেতৃত্বের জন্য বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা জরুরি। কিন্তু যখন কোনো নেতা এমন প্রতিশ্রুতি দেন যা বাস্তবতার সাথে মেলে না, তখন সেটিকে বলা হয় ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ তথ্যগত ঘাটতি। বিশ্লেষকরা বলছেন, ভুল তথ্যের পুনরাবৃত্তি জন আস্থাকে দুর্বল করে, কারণ আধুনিক ভোটার অনেক বেশি সচেতন। ইনফর্মড ইলেক্টোরেট ইজ হার্ডার টু ইনফ্লুয়েন্স। জনসচেতন ভোটারকে বিভ্রান্ত করা কঠিন। এখানেই তৈরি হচ্ছে একটি স্পষ্ট বৈরিত্য। একদিকে গবেষণা ভিত্তিক পরিকল্পনার দাবি, অন্যদিকে তথ্যগত ভুল নিয়ে বিতর্ক। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় ক্রেডিবিলিটি কন্টেস্ট। সামনে কি হতে পারে? বাংলাদেশ ধীরে ধীরে প্রবেশ করছে পলিসি ড্রিভেন পলিটিক্সের দিকে, যেখানে আবেগ নয়, পরিকল্পনাই ভোট নির্ধারণ করতে পারে। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রে একটি সত্য চিরন্তন, পারফরম্যান্স স্পিক্স লাউডার দ্যান প্রপাগ্যান্ডা। প্রচার নয়, কাজই শেষ কথা বলে। এখন সিদ্ধান্ত জনগণের। ভোটাররা কি ভয়ভিত্তিক রাজনীতি বেছে নেবে নাকি নীতিভিত্তিক প্রতিশ্রুতি? আপনার কি মনে হয়, বাংলাদেশের রাজনীতি কি নতুন ধারায় প্রবেশ করছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।